প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে বসে আমার এই আলোচনাটা শুনছি, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলার জন্য বা যে বিষয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে আমাদের সুশীল শ্রেণীর কিছু লোকজন এবং সুশীল কিছু সাংবাদিক বা সুশীল সমাজের একটা অংশের কাছে বর্তমানে খুব আলোচিত এবং খুব আক্ষেপের একটি বিষয় হচ্ছে একজন সাংবাদিক নামধারী গত ফ্যাসিস্ট সরকারের একজন সহযোগী বা ফ্যাসিস্ট সরকারকে বিভিন্নভাবে সমর্থন জুগিয়েছেন তেমনি একটি নামকে অ্যারেস্ট করার বিষয়ে তারা খুব মর্মাহত, বেদনা বিধুর এবং তারা খুবই লজ্জিত। এক কথায় কেন কথাগুলো বললাম এবং কার জন্য কথাটা বলতেছি, আমার মনে হয় এখন সবাই আপনারা বুঝে গেছেন। সেটা হচ্ছে বর্তমানে গত পরশু গ্রেপ্তারকৃত সাংবাদিক নামধারী আনিস আলমগীরের কথা বলাদের নামে হাজির হয়েছে। সাংবাদিক নামধারী আনিস আলমগীর গত ফ্যাসিস্ট আমলের ফ্যাসিস্ট সরকারের সহযোগী এই আনিস আলমগীর বা ফ্যাসিস্ট সরকারকে সমর্থনকারী এই আনিস আলমগীর গ্রেপ্তার হওয়ার পর থেকে আমাদের দেশের তার কিছু সহযোগী, তাকে বিভিন্নভাবে সহায়তাকারী কিছু সাংবাদিক, কিছু সুশীল সমাজের অন্তর্ভুক্ত বা স্বস্বীকৃত সুশীল সমাজের অন্তর্ভুক্ত কিছু লোকজন কুমিরের মায়া কান্না শুরু করে দিয়েছে। কেন বলছি কথাটা একটু ভেবে দেখেন। তারা তার পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করতেছেন যে তিনি ইরাক যুদ্ধে কাভার করছেন, তিনি আফগানিস্তান যুদ্ধ কাভার করছেন, ইরাক যুদ্ধ কাভার করছেন, আফগানিস্তান যুদ্ধ কাভার করছেন। কার জন্য কাভার করছেন? তিনি দেশের জন্য কাভার করছেন না ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য কাভার করছেন? এটা কাভার করে তিনি ব্যক্তিগত মাইলেজ পাইছেন। দেশের কি উপকার হয়েছে? উনি কাভার না করলেও দেশের মিডিয়া এটা নিয়ে খবর করতো, বা উনি যে মিডিয়াটা কাভার করতে গেছেন উনি ছাড়াও তো অন্যান্য মিডিয়ারা সংবাদ পরিবেশন করছেন। এখানে তার কর্তৃত্ব বা দেশের জন্য কি করছেন এটা আমার মাথায় আসে না। তার চেয়ে বরঞ্চ তার যে গত ফ্যাসিস্ট আমলে তার যে কর্মকাণ্ড ছিল, বিতর্কিত কর্মকাণ্ড ছিল, বা এখনো তার যে বিতর্কিত কর্মকাণ্ড গুলো প্রতিনিয়ত জারি আছে, তিনি যে বিভিন্ন ভাবে তার যে মানে উৎফুল্ল বা উজ্জীবনীমূলক কথাবার্তা মাধ্যমে ফ্যাসিস্টের সহযোগীদের জীবনে উজ্জীবিত করতেছেন, সেটা কথা তো আপনারা একবার বলেন না, নাকি সেটা আপনারা শুনতে পান না? তিনি যে জুলাই যোদ্ধাদের যেভাবে অপমানজনক কথাগুলো বলেন, সেটা আপনারা শুনতে পান না? তিনি বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য যে কথাগুলো বলে, সেগুলো আপনারা শুনতে পান না, সেগুলো আপনারা সমালোচনা করতে পারেন না। না, তখন তিনি সুশীল। যখন জুলাই যুদ্ধের কথা বলেন, যখন বর্তমান সরকারের অহেতুক সমালোচনা করেন, সমালোচনা সবারই করার অধিকার আছে, সবাই করতে পারে, কিন্তু সেই সমালোচনা যদি একটা পক্ষপাতমূলক হয়, তাহলে কি সেই সমালোচনা করার অধিকার কারো আছে? তো তিনি আসলে এই সমালোচনার মাধ্যমে অন্য একটি পক্ষ বা কোনো একটি পক্ষে মন জোগানোর চেষ্টা করেন বা নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চেষ্টা করেন। তখন সেটা আপনাদের চোখে পড়ে না, নাকি তখন আপনাদের চোখ বেঁধে তখন আপনারা চলাফেরা করেন? আমি নাম উল্লেখ করতেছি না, কিন্তু বেশ কিছু সিনিয়র সাংবাদিক পর্যায়ে তারা নিজেরাই এই ধরনের পদবি গ্রহণ করেন, সিনিয়র সাংবাদিক ধরে নিলাম, ঠিক আছে। তো তার এই গ্রেপ্তারের পর থেকে তারা যে ধরনের মায়া কান্না শুরু করছেন, যে দেশের বিশাল বড় ক্ষতি হচ্ছে, ভাই এর চেয়ে বড় ক্ষতি একজন জুলাই যোদ্ধা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন এই আনিস আলমগীরের মতো সাংবাদিক বা আনিস আলমগীরের মতো লোকজনের বিগত দিনের কর্মকাণ্ডের কারণে আজ এই ওসমান হাদির এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। এটা কি আপনারা বুঝেন না? এই আনিস আলমগীরের মতো লোকজনের কথাবার্তার কারণে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজগুলো ঘটাতে সহায়তা পাচ্ছে। এই আনিস আলমগীররা প্রতিনিয়ত দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, এই দেশকে কিভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়, সে চেষ্টা ব্যস্ত। এই আনিস আলমগীররা গত ফ্যাসিস্ট সরকারের সুরে কথা বলেন। এই আনিস আলমগীর হয়তো গত ফ্যাসিস্ট সরকার শেষের দিকে যখন এই জুলাইয়ের আন্দোলন শুরু হয়, তখন তো এই জুলাইয়ের এই ছেলেদের কি ধরনের ভাবে সম্বোধন করেছিল আপনাদের মনে নেই? তখন আপনারা কোথা গেছিলেন? তখন তো এ ধরনের সমালোচনা করতে শুনিনি, তখন তো আপনাদের কাছে এই ধরনের মায়া কান্না আসেনি। ওই আনিস আলমগীরের নামে তো তখন আপনারা একটি কথা বলেননি, কেন এই কথাগুলো বললো? আজ আনিস আলমগীরকে
গ্রেপ্তার করার পর থেকে আপনাদের মনে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, বেদনা, ব্যথা শুরু হয়ে গেছে। আপনাদের লজ্জা হয় না? আপনাদের কি কোনো মানবতা বোধ নাই? এই আনিস সালামের কোনো কথা এখন তো উনি যে সব কথাগুলো সার্ভ করেন, এই কথাগুলো সাথে আপনারা কয়জন কয়জন বিরোধিতা করছেন দেখিনি তো। ভাই এই ধরনের মানে কার্যকলাপ আপনারা কেন করেন সেগুলো আমরা বুঝি। করার উদ্দেশ্য একটাই, আপনাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ আছে, নিজেরা মাইলেজ পেতে চান, নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির ব্যবস্থা করেন। এগুলা বাদ, এগুলা করে দেশে ক্ষতি করার দরকার নাই। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে তিনি যদি দোষী হন তার শাস্তি হবে, তিনি যদি নির্দোষ হন, আমার কথাগুলো যদি ভুল হয়, তিনি যদি নির্দোষ হন, তিনি সেখানে ছাড়া পেয়ে যাবেন। কাউকে তো আলাদাভাবে ট্রিট করার কোনো দরকার নাই। যাদের কারণে আজ আমি আপনারা আমরা একটু ভালো করে কথা বলতে পারতেছি, তাদের ঘটনার মাইলেজ কতটুকু পাচ্ছে আপনাদের কাছে? আপনাদের কথাবার্তাতে হাদিজি গুলি করার কথা, বিষয়টা কতটুকু ফুটে ওঠে, কতটুকু আপনারা বিরোধিতা করতেছেন, সেটা তো দেখতেছি, সেটা তো দেশের জনগণ দেখতেছে। আপনাদের কাছে হাদি ওসমান হাদি ঘটনার চেয়ে আপনাদের কাছে আনিস সালামের গ্রেপ্তারের ঘটনা অনেক বড়, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, অনেক বড়, অনেক বড় বিষয় হিসেবে আপনারা ফুটে তুলতেছেন এই বিষয়টা। আপনাদের এতটুকু বিবেক বোধ যদি থাকতো তাহলে তো আপনারা এই বিষয়টা করতে পারতেন না, আমার মনে হয়। আশা করি বিষয়গুলো যারা যারা শুনবেন বিষয়টা গভীরভাবে একটু ভাবার চেষ্টা করবেন, ভেবে এই ধরনের লোকজনের মতামত শোনা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।